হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে। পশ্চিমবঙ্গের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম্পল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের জলবায়ু অর্থাৎ ক্লাইমেট অফ ইন্ডিয়া। এখন আমরা খুবই সহজ এবং বিস্তারিত ভাবে ভারতের জলবায়ু কিরূপ সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখে নেওয়া যাক। এক কথায় হচ্ছে ভারতের জলবায়ু উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয়, মৌসুমী প্রকৃতির। যদি এক কথায় আমরা বলি যে ভারতের জলবায়ু কিরূপ, তাহলে কি কি বলবো? উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয়, মৌসুমী প্রকৃতির জলবায়ু। আচ্ছা, আমরা এখানে ভারতের জলবায়ু উষ্ণ কেন বলা হয়? উষ্ণ বলার কারণ হচ্ছে ভারতে প্রায় 8 থেকে 9 মাস কি থাকে? গ্রীষ্মকাল থাকে। স্বাভাবিকভাবে ভারতের জলবায়ু উষ্ণ প্রকৃতির এবং সারা বছর প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। এবারে আমরা দেখবো আর্দ্র কেন বলা হয়। ভারতের আমরা যদি দেখি শীতকালের 3 থেকে 4 মাস শুষ্ক শীতকাল বাদ দিয়ে প্রায় সারা বছরই জলবায়ু আর্দ্র প্রকৃতির। আচ্ছা, আর্দ্রতা কি? আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে সেই হিসাবটা, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি আর্দ্রতা বলে। আমাদের বর্ষাকালে ভারতের জলবায়ুতে সবচেয়ে বেশি আর্দ্র, কোন ঋতু? বর্ষাকাল সবচেয়ে বেশি আর্দ্র থাকে। এবার আমরা জানবো ক্রান্তীয় কেন বলা হয়। ভারতের প্রায় মাঝ বরাবর দিয়ে প্রায় মাঝ বরাবর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। এই কারণে ভারতের জলবায়ুটি হচ্ছে ক্রান্তীয় প্রকৃতির, এই মাঝ বরাবর দিয়ে প্রবাহিত হয়েছে, যেটা কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলে। এই মাঝ বরাবরের যে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হওয়ার সময় ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি রাজ্য? 8টি স্টেটের উপর দিয়ে গেছে, 8টি রাজ্যের উপর। এই 8টি রাজ্য কি কি হচ্ছে? প্রথমে গুজরাট আসবে, তারপরে রাজস্থান আসবে, তারপরে মধ্যপ্রদেশ আসবে, তারপরে ছত্তিশগড় আসবে, তারপরে ঝাড়খণ্ড আসবে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আসবে, ত্রিপুরা আসবে এবং মিজোরাম আসবে। তাহলে এই ভারতের মাঝ বরাবর 8টি রাজ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে বলে ভারতের জলবায়ুটি হচ্ছে ক্রান্তীয় প্রকৃতির। এবার আমরা জানবো মৌসুমী কেন বলা হয়েছে। আমরা যদি দেখি ভারতের জলবায়ুটা প্রধানত মৌসুমী বায়ুর গতি প্রকৃতির উপর নির্ভরশীল। সেই কারণে অন্যভাবে যদি আমরা বলি, ভারতের জলবায়ু মৌসুমী জলবায়ু বলা হয়ে থাকে। এবার মৌসুমী জলবায়ু যদি দেখি, ভারতে প্রায় কত তারিখে প্রবেশ করছে? 5 জুন প্রবেশ করছে। সর্বপ্রথম কোথায় প্রবেশ করছে? কেরালাতে। কেন প্রবেশ করছে? আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে প্রধানত কোন সময় বেশি উত্তপ্ত থাকে? মার্চ থেকে উত্তাপ বাড়তে শুরু করে, মার্চ থেকে বাড়তে বাড়তে জুন পর্যন্ত প্রচন্ড গ্রীষ্মকাল থাকে, ওটা উত্তপ্ত থাকে। এবং উত্তপ্ত থাকার কারণে আমাদের এখানে কি হচ্ছে? নিম্নচাপ বিরাজ করে। আর অন্যদিকে আরব সাগর তীরবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে জলভাগে কি থাকে? উচ্চচাপ বিরাজ করে। আমরা সাধারণত জানি বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই কারণে কি হচ্ছে? প্রবাহিত হওয়ার সময় এখানে প্রচন্ড নিম্নচাপ থাকার কারণে উচ্চচাপ যুক্ত জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজা ভারতের দিকে প্রবাহিত হচ্ছে।
এই উচ্চচাপযুক্ত বায়ুটি অর্থাৎ উচ্চচাপযুক্ত বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে এসে ভারতের মধ্যে বিশেষ করে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে বরাবর, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে এবং আমাদের হিমালয়ের পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বেশিরভাগ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে। তাই ভারতের জলবায়ুটি হচ্ছে মৌসুমী প্রকৃতি। তাহলে মৌসুমী বায়ু যদি দেখি আমরা দুটো শাখা লক্ষ্য করতে পারবো। আরব সাগরের তীরে যে শাখাটি যাচ্ছে সেটা আরব সাগরের শাখা, আর বঙ্গোপসাগর তীরবর্তী যাচ্ছে যেটা বঙ্গোপসাগরের শাখা। এটি হচ্ছে যদি দেখি আমরা মৌসুমী বায়ুর দুটো ভাগ, এটা হচ্ছে গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে, গ্রীষ্মকালের মৌসুমী বায়ু। তাহলে গ্রীষ্মকালের মৌসুমী বায়ু আবার কটি ভাগ পেলাম? দুটি ভাগ পেলাম। একটি হচ্ছে আরব সাগরের শাখা, আরব সাগরের শাখা কি হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারপরে এদিকে মোটামুটি এটাই হচ্ছে আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতের সমান্তরালে প্রবাহিত হয়ে কিছু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং কিছু এই মহারাষ্ট্র মালভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে আরব সাগরীয় শাখা যদি দেখি তিন ভাবে বৃষ্টিপাত ঘটাচ্ছে। প্রথম শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে, দ্বিতীয় শাখা মহারাষ্ট্র মালভূমিতে বাধাপ্রাপ্ত বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং কিছু আরেকটি শাখা আরাবল্লী পর্বতের সমান্তরালে প্রবাহিত হয়ে হিমালয় পার্বত্য অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং অন্য একটি শাখাটি হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। যদি বলি ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমাদের বঙ্গোপসাগরীয় শাখার ফলে হবে। এই বঙ্গোপসাগরীয় শাখাটি সোজা আমাদের এই পার্বত্য অঞ্চলে মেঘালয় মালভূমির গারো, খাসি, জয়ন্তিয়া অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কোথায়? মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমির গারো, খাসি, জয়ন্তিয়া অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে এই সমস্ত অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় বঙ্গোপসাগরের শাখা। এবং এই অঞ্চলে অবস্থিত মৌসিনরাম, এই অবস্থিত মেঘালয় মালভূমির মৌসিনরাম ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এবং এর কিছু অংশ অর্থাৎ অন্য শাখাটি আমাদের হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাত ঘটায়। তার মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যগুলো অবস্থিত। তাহলে গ্রীষ্মকালের মৌসুমী বায়ু প্রধানত ভারতের প্রায় 80% বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। সেটি দুভাবে ঘটায়, এটা আরব সাগরের শাখা এবং বঙ্গোপসাগরের শাখা। আমাদের ভারতের বৃষ্টিপাত সবচেয়ে বঙ্গোপসাগরের শাখার প্রভাবে সৃষ্টি হয় এবং পশ্চিমবঙ্গের মূলত বৃষ্টিপাত এই আমাদের বঙ্গোপসাগরের শাখার প্রভাবে হয়। এরপরে আমরা জানবো শীতকালীন মৌসুমী বায়ু। শীতকালীন মৌসুমী বায়ু এটা একটা আমরা জানি দিই দক্ষিণ পূর্ব, যেটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু আমাদের দক্ষিণ পূর্ব মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে বলে একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয় থাকে। এবং শীতকালীন মৌসুমী বায়ু কি হচ্ছে আমাদের এখানে শীতকালীন মৌসুমী বায়ু কি হচ্ছে আমাদের উত্তর পূর্ব রাজ্যের দিক থেকে আসছে। শীতকালে কি হচ্ছে ভারতের মধ্যভাগটা অর্থাৎ নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করে এবং থাকার কারণে আমাদের এখানে কি হচ্ছে ভারতের মধ্যভাগে আমাদের এই সমস্ত অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, প্রচন্ড শীতলতা থাকে। উপরের দিকে সাইবেরিয়া অঞ্চল আছে শীতল থাকার কারণে। এর ফলে কি হচ্ছে সেই তুলনায় জলভাগ আরব সাগর এবং বঙ্গোপসাগর তুলনামূলকভাবে উষ্ণ থাকে। উষ্ণ থাকলে এখানে নিম্নচাপ থাকবে এবং এখানে শীতলতা প্রাপ্ত হওয়ার ফলে উচ্চচাপ বিরাজ করবে। আমরা এর আগেও জানলাম বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এর ফলে অন্য দিক থেকে উত্তর পূর্ব দিক থেকে আসা আয়ন বায়ু অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু আমাদের বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হচ্ছে
এবং আরব সাগর ভারতের উপর দিয়ে আরব সাগর তীরবর্তী আসে। এই আসার সময় ভারতে শীতকালে প্রচন্ড ঠান্ডার সৃষ্টি করছে এবং অন্যদিকে বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চল থেকে কিছু জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের তামিলনাড়ু রাজ্যে বেশ কিছু বৃষ্টিপাত ঘটাচ্ছে। শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু রাজ্যে। এই তামিলনাড়ু রাজ্যে যেটি উপকূল সেটি হচ্ছে করমণ্ডল উপকূল, অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোন সময় হয়? শীতকালে হয়। শীতকালে কোন বায়ুর প্রভাবে হয়? আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রায় 17% বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে ভারতের প্রায় 97% বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই ভারতে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে সর্বপ্রথম কেরালাতে প্রবেশ করে 5 জুন। আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি, পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রায় 15 জুন এবং 15 জুলাই ভারতের সর্বত্র প্রবেশ করে যায়। এবং যখন রিটার্ন নেই, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা ফিরে আসে, তখন প্রায় 15 সেপ্টেম্বর এভারেজ 15 সেপ্টেম্বরে ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে এবং শীতকালে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে। এরপরে ভারতের যে বাকি 3% বৃষ্টিপাত, এই 3% বৃষ্টিপাতটি হয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। পশ্চিমী ঝঞ্ঝা আমাদের পশ্চিম দিকে, অর্থাৎ ভারতের পশ্চিম দিকে রয়েছে ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চল থেকে আগত পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ু আর্দ্র, কারণ ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের উত্তর এবং পশ্চিমের কিছু রাজ্যে শীতকালে বৃষ্টিপাত ঘটায়, সেটি পশ্চিমা ঝঞ্ঝা নামে পরিচিত। এই বৃষ্টিপাত কত পার্সেন্ট ঘটায়? 3%। এই শীতকালীন এই বৃষ্টিপাতটি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান অঞ্চলে গম চাষের জন্য প্রচুর উপকারী। তাই একে রবি ফসলে টনিক বলা হয়। রবি ফসলে টনিক বলা হয় এবং রাজস্থানে একে মাবর বলা হয়। মাবর বলা হয় কোথায়? রাজস্থানে। যদি আমরা দেখি যে আরাবল্লী পর্বতের পশ্চিম ঢালে আমাদের আরব সাগরের শাখা, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়নি, কিন্তু আমাদের যখন শীতকালে পশ্চিমা বায়ু বাধাপ্রাপ্ত হয়ে যখন আরাবল্লী পর্বতে, তখন এই সমস্ত রাজ্য অর্থাৎ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা বেশ কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়। এটি হচ্ছে আমাদের ভারতের 100% বৃষ্টিপাত কিভাবে হচ্ছে, অর্থাৎ 80% মৌসুমী বায়ুর প্রভাবে, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, 17% উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এবং বাকি 3% পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এবার আমরা ভারতে কিছু শীতকালীন, গ্রীষ্মকালীন স্থানীয় বায়ু সম্পর্কে জেনে নেব। ভারতে যদি দেখি, বেশ কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এই স্থানীয় বায়ু প্রবাহগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, বেশ কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয়। দেখে নিন কি কি স্থানীয় বায়ু প্রবাহিত হয়। স্থানীয় বায়ু প্রথমে যদি দেখি, লু বায়ু। এই লু বায়ুটি ভারতের উত্তর ভারতে প্রবাহিত হয় বেশ কিছু রাজ্য, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এগুলো হচ্ছে উত্তর ভারতে। এই লু বায়ু হচ্ছে ভারতে এক প্রকার উষ্ণ বায়ু। ঠিক আছে। 2 নম্বর জানবো আদি। আদি হচ্ছে ধুলোর ঝড়। বেশিরভাগ ক্ষেত্রে এখানে ভারতের রাজস্থানে প্রবাহিত হয়। এটা এক প্রকার উষ্ণ বায়ু। তারপরে বায়ু জানবো কালবৈশাখী। এই কালবৈশাখী বায়ু প্রধানত পশ্চিমবঙ্গ, বিহার এই সমস্ত রাজ্যে প্রবাহিত হয়, অর্থাৎ গ্রীষ্মকালে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় হয়। এই কালবৈশাখী ঝড়কে আমাদের আসামে বলে বর্দি চিলা।
কোথায় বলে? আসাম বলে। তাছাড়াও আরো কয়েকটি দুটো স্থানে ভাই জানবো। আম্রবৃষ্টি, এটি কোথায় হয়? এটি হচ্ছে আমাদের কেরালা রাজ্যে। এছাড়া রয়েছে চেরি ব্লসম। চেরি ব্লসম কোথায় দেখা যায়? দক্ষিণ ভারত, বিশেষ করে কর্ণাটক। কর্ণাটকে চেরি ব্লসম দেখতে পাই। এরপরে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড কিছু কি পয়েন্ট জেনে নেব। কি পয়েন্ট জেনে নেব। প্রথমে যদি আমি দেখি, ভারতের সবচেয়ে উষ্ণতম মাস কোনটি হচ্ছে? উষ্ণতম মাস হচ্ছে মে মাস, এবং শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। অন্যদিকে ভারতের উষ্ণতম অঞ্চল হচ্ছে বিওয়ালি, এটি রয়েছে রাজস্থানে, এবং শীতলতম হচ্ছে দ্রাস, এটি হচ্ছে লাদাখে অবস্থিত। অর্থাৎ বিওয়ালি রাজস্থানে এবং শীতলতম অঞ্চল দ্রাস লাদাখে অবস্থিত। তারপর আমরা জানবো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? সর্বাধিক বৃষ্টিপাত মৌসিনরাম, চেরাপুঞ্জি মৌসিনরাম। এবং বার্ষিক বৃষ্টিপাতের যে প্রসর দেখা যায়, সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? বৃষ্টিপাতের প্রসর আমাদের চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। অর্থাৎ বার্ষিক বৃষ্টিপাতের প্রসর দেখা যায় মেঘালয় রাজ্যে। আমরা যদি দেখি ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? সর্বাধিক বন্যাপ্রবণ হচ্ছে আসাম অববাহিকা। আসাম অববাহিকা হচ্ছে সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল। এবং ভারতের যদি দেখি আমরা আইএমডি অর্থাৎ আবহাওয়া অফিস, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? নিউ দিল্লি। এগুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড কি পয়েন্টস। তাহলে আজ আমরা ভারতের জলবায়ু সম্পর্কে একটি সহজ সরল ভাবে বিস্তারিত ভাবে আলোচনা করলাম এবং সকলে মিলে জানলাম। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।